নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ দেখুন যারা আমরা মার্কেটে ইনভেস্ট করি আমরা কিন্তু মার্কেট সম্বন্ধে আমরা খুবই এখন একটা হতাশা আমাদের এসে গেছে। কারণ মার্কেট দেখতে পাচ্ছি কিছুতেই বাড়ছে না। মার্কেট কী করছে না, একটা লেভেলে উঠছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে। অ্যাকচুয়ালি মার্কেটে যেটা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ কী বলতে চাইছি আমি, বুল মার্কেটে যেটা হয় যে সবসময় কী হয় না, আগের যে হাই সেটা ভেঙে ভেঙে মার্কেটের উপরে চলে যায়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের মনে হয়েছিল আমরা বুল ফেজে এসে গেছি, আমাদের মার্কেট বুলরানি আছে, কিন্তু বুলরানি থাকা সত্ত্বেও আমাদের মার্কেট কিন্তু ওই একই জায়গায় কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে। কী লেভেলে ঘোরাফেরা করছে সেটা আমি আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে নিফটি 50 চার্টে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আপনাদের মনে হতেই পারে যে শেয়ার মার্কেটে এসে আমার লাভটা কী হলো। আমি যদি এর থেকে টাকাটা ফিক্সড ডিপোজিট রেখে দিতাম তবে যাই হোক 6% 7% কিছু তো পেতাম, তা আমার এসে লাভটা কী হলো। এখন দেখুন বন্ধু, শেয়ার মার্কেটে কিন্তু এটা খুব সাধারণ ঘটনা। কেন বলছি না, মার্কেটে এই যে ওপর নিচ করা বা মার্কেট যে একটা বুলরান্তি মার্কেট বেরিয়ে যাবে, এর জন্য কিন্তু মার্কেটে বেশ কিছু কারণ থাকে। এর কারণ কী কী এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আপনাদের এই ভিডিওতে ডিটেলস আমি বর্ণনা করব। আমি নিফটি 50 চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং এর আগেও আমি দেখাবো যে মার্কেট এরকম কীভাবে করেছিল এবং তারপরে মার্কেটের মুভমেন্ট কী হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আজকে এই ভিডিওতে আমি কিছু বিশেষ জিনিস আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে, দেখুন আমাদের বর্তমানে মার্কেটটা যে কারণে আমাদের উঠতে পারছে না, যে কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, তার মূল কারণ আমরা সবাই জানি যে আজকে আমাদের ট্রাম্পের যে তারিখ, অর্থাৎ এই যে 50% তারিখ ঘোষণা করেছে, অর্থাৎ 27শে আগস্ট এটা চালু হয়েছে। এই 27 আগস্টের পর থেকে কিন্তু মার্কেট কিন্তু বেশ গত 2-3 দিন ধরে কিন্তু অনেকটা পড়ে গেছে। এবং এর ফলে কি হবে, আগামী দিনে আমাদের তারিখটাই বা কী হবে, বা আগামী দিনে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কী হবে, আগামী দিনে আমাদের মার্কেট কোন দিকে যাবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু আছে। এই ধরনের অনেক মেসেজ কিন্তু আমি পাচ্ছি, সেই জন্য আমি আজকে এই ধরনের ভিডিওটা নিয়ে এলাম। তা এই আমাদের তারিখের ব্যাপারটা কী হবে বা আমাদের আগামী দিনে কী হতে পারে, এইটা জানতে গেলে কিন্তু আমাদের একটু ইন্টারন্যাশনাল পলিটিক্সটা আমাদের জানতে হবে, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে জিও পলিটিক্স বলি। এই জিও পলিটিক্সটা কিন্তু আমাদের জানতে হবে। ট্রাম্প কী করলো না, আমাদের 50% তারিখ ঘোষণা করলো। এবার ট্রাম্প দেখুন যে ধরনের পলিটিক্সটা করছে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প করছে কি না, প্রথমে একটা কিছু চাপিয়ে দিচ্ছে, তারপরে যাদের উপরে চাপাচ্ছে তারা করছে কি, তারা গিয়ে করজোরে বলছে না আমাদের এটা কমিয়ে দিন বা আমাদের এটা করবেন না। তারপরে করছে কি, ট্রাম্পকে নেগোসিয়েশনে আসছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু সুযোগ আদায় করছে, করে তাদের করছে কি তারিফটা কমিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সাউথ কোরিয়া বলুন, ভিয়েতনাম বলুন, জাপান বলুন, এমনকি ইউরোপিয়ান কান্ট্রিজগুলো বলুন, প্রত্যেকের সাথে কিন্তু ট্রাম্প করেছে কি একটা সমঝোতা এসছে, অর্থাৎ সমঝোতা এসে একটা সলিউশন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে ভিয়েতনাম কিন্তু চরম অপমানিত হতে হয়েছে ভিয়েতনামের সাথে যা করেছে। এবং ট্রাম্পের কাজই হচ্ছে যে প্রথমে কারণ তারা সব থেকে শক্তিশালী দেশ, তাদের ওখানে তাদের দেশে প্রায় প্রত্যেকটা দেশই কিছু না কিছু জিনিস তারা রপ্তানি করে, অর্থাৎ সেখানে যদি তারিফ বসিয়ে দেয় তাদের জিনিসগুলো বিক্রি হবে না, ফলে তাদের ইকোনমিতে একটা ঘাটতি দেখা দেবে। এইটা ট্রাম্প জানে, এবং ট্রাম্প জানে বলে কিন্তু ট্রাম্প এই বার্গেনিংটা করছে বা পলিটিক্সটা করছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কি হলো, ট্রাম্প করলো কি, গত 27শে আগস্ট 25% এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য পেনাল্টি হিসাবে আরও 25%, অর্থাৎ 50% তারিখ বসিয়ে দিল। যা নিয়ে শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বে কিন্তু এই নিয়ে তোলপাড় ইন্ডিয়ার উপরে কেন এটা করলো। এবং সবাই ভেবেছিল যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদিজি কী করবেন না, আমেরিকার সাথে গিয়ে একদম করজোরে প্রার্থনা করবেন, না আমাদের তারিফ কমিয়ে দিন, আমরা আপনার যা বলবেন তাই মেনে চলবো, আমরা রাশিয়া থেকে আর তেল কিনবো না, আমরা যা করেছি ভুল করেছি ইত্যাদি ইত্যাদি। এবং মোদিজি কী করলেন না, একটা কথাও বললেন না, অর্থাৎ 50% তুমি তারিখ বসিয়েছো, ভালো করেছো। উল্টে আমাদের বিদেশমন্ত্রী জয়বর্ধন বিদেশে গিয়ে রিপোর্টার্স কনফারেন্স করে বলে দিলেন যে আমাদের যদি জিনিস তোমাদের কিনতে পছন্দ না হয় তোমরা কিনবে না, আমরা অন্য জায়গায় বিক্রি করবো। পরিষ্কার কথা, একদম ইন্ডিয়াকে যেটা করেছে ট্রাম্প, শুধু আমেরিকা নয় সারা বিশ্ব কিন্তু এটা অবাক হয়ে গেছে। এবং সারা বিশ্ব দেখেছে যে আমাদের ভারতবর্ষ কিরকম সম্মানের সাথে আজকে কিন্তু ট্রাম্পকে কিন্তু কোনো তোষামত করেনি। কিন্তু ট্রাম্প বারবার ভেবেছিল যে ইন্ডিয়া তার কাছে যাবে এবং ইন্ডিয়া তার কাছে কিছু বলবে।
উল্টে আমাদের মোদিজি কী করলেন না, মোদিজি সারা বিশ্বের সাথে আমাদের জয়বর্ধন এবং আমাদের যা অজিত ডোভাল ওনারা কী করলেন না, সারা বিশ্বের সাথে করলেন কি একটা চুক্তি করার জন্য তারা বেরিয়ে পড়লেন। এবং আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি জাপান গেছিলেন এবং জাপানে তাকে ভীষণভাবে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়েছে এবং জাপান গভর্নমেন্টের সাথে প্রচুর বিভিন্ন ধরনের চুক্তি করেছে। তার মধ্যে 68 বিলিয়ন ডলার ইনভেস্ট করবে আগামী 10 বছরে জাপান, এটা তো শর্ত হয়েছে। তো জাপান কি আমাদের দেশে কোনো বিনিয়োগ করতো না? হ্যাঁ করতো। জাপান কিরাম করতো, মোটামুটি যেটা দেখা গেছে যে $2 বিলিয়ন আমাদের কিন্তু জাপানে আমাদের ইনভেস্ট করতো। আর আজকে কত করছে না, 10 বছরে 68 বিলিয়ন, অর্থাৎ আপনি যদি প্রত্যেক বছর ধরেন তাহলে প্রায় 6.8 বিলিয়ন, অর্থাৎ 3 টাইমস বেশি। অর্থাৎ জাপান যে ইনভেস্টমেন্টটা ইন্ডিয়াতে করতো তার 3 গুণ বেশি ইনভেস্টমেন্ট করছে আজকে মোদিজি গিয়ে যে চুক্তি উনি করে এলেন। এবং সেই এবং শুধু জাপান নয়, আজকে তারপরেই মোদিজি কোথায় চলে গেলেন না, চীনে। এবং চীনে আজকে গেছেন এবং 31 তারিখে আগামীকাল চীনে যে SCO মিটিংটা হবে, আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন। আমি 10টা এরকম কমেন্ট পেলেই আমি একটা ভিডিও করে দেবো যেটা কতটা ইম্পর্টেন্ট সারা বিশ্বের কাছে। এবং 31 তারিখে চীনে গিয়ে কি হবে এর ওপরে কিন্তু সারা বিশ্ব তারা তাকিয়ে আছে। নরেন্দ্র মোদী কিন্তু চীনে যাওয়ার কথা ছিল না, চীনে যাওয়ার কথা ছিল আমাদের অন্য একজন মন্ত্রীর, আমাদের ডিফেন্স মিনিস্টারের, কিন্তু সেটা হলো না। প্রধানমন্ত্রী নিজে গেলেন এবং নিজে গেলেন কেন না, চীনকে বুঝিয়ে দিলেন যে তোমাদের SCO মিটিংটাকে আমাদের ভারত আজকে কতটা গুরুত্ব দিচ্ছে। এবং যে গুরুত্ব দেওয়ার জন্য আজকে চীনে দেখবেন আগামীকাল আমরা দেখতে পাবো যে চীনের সাথে আমাদের ইন্ডিয়া কী ধরনের চুক্তি করছে। অর্থাৎ আমরা সবাই জানি যে শত্রু কিন্তু মিত্র হয়। আজকে আমাদের চীনের সাথে আমাদের যতই সংঘাত পূর্বে থাকুক না কেন, আজকে চীন আমাদের বন্ধু হয়ে গেছে, আজকে জাপান আমাদের বন্ধু, আজকে রাশিয়া আমাদের বন্ধু। এই দেখে কিন্তু আজকের ট্রাম্পের ওখানে আমেরিকাতে কিন্তু ট্রাম্পদের কিন্তু তারা কিন্তু অলরেডি তারা গোপন বৈঠকে বসে গেছে এবং তারা বৈঠক করছে যে আগামী দিনে তারা কী করবে। এবং যে ট্যাকো যেটা আছে, যে ট্যাকো সিস্টেম, অর্থাৎ ওরা আমেরিকা যেটা করে কি পরে পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে গিয়ে আবার তারা বলে না ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গিয়ে আবার তারা করবে কি ইন্ডিয়ার সাথে সেই সম্পর্ক তারা স্থাপন করার চেষ্টা করবে। একটা কথা দেখুন, আপনারা কোনদিন ভাবতে পারছেন যে আমেরিকা থেকে ট্রাম্পের কাছ থেকে কল আসছে আর চারবার মোদিজি সেই কল কিন্তু রিসিভ করেননি। এবং আজকে দেখুন তার চেয়েও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে জাপানে আজকে প্রধানমন্ত্রী গেছেন, আজকে জাপান থেকে একজন মন্ত্রীর তাদের কথা ছিল কি না, আমেরিকা গিয়ে একজন নেগোসিয়েটার গিয়ে ওখানে কিছুটা নেগোসিয়েট করার জন্য। এবং আমাদের মোদিজি যেহেতু আমাদের জাপানে গেছে, জাপান করলো কি সেই যে সফরটা সেটা কিন্তু বাতিল করে দিল। অর্থাৎ জাপান আমেরিকা গেল না, উল্টে জাপান করলো কি না, ইন্ডিয়াকে গুরুত্ব দিয়ে ইন্ডিয়ার সাথে তারা করলো কি একটা চুক্তি স্থাপন করলো। আর জাপানে যে 68 বিলিয়ন আজকে এই যে ইনভেস্ট করছে, এটা কোথায় কোথায় ইনভেস্ট করছে আপনি জেনে রাখুন। একটা করছে কি না টেকনোলজিতে, আরেকটা করছে ডিফেন্সের বিভিন্ন প্রোডাকশানে তারা হেল্প করবে, সেমিকন্ডাক্টরে হেল্প করবে, আর কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা হেল্প করবে। অর্থাৎ এই 4টি ক্ষেত্রে কিন্তু তারা আজকের আমাদের ইন্ডিয়াকে হেল্প করবে। শুধু তাই না, আজ এই যে বুলেট ট্রেন ইন্ডিয়াতে আসছে সেটাও আমরা জানি যে পুরোপুরি এটা কিন্তু জাপানের সাথে আমাদের যে চুক্তি হয়েছে এবং জাপানের সাহায্য নিয়ে কিন্তু আজকে আমাদের এই বুলেট ট্রেনটা চলবে। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া যেখানে একদিক থেকে যেমন আমাদের আমেরিকা আমাদের তারিফ চাপিয়েছে, তুমি ইন্ডিয়া কিন্তু বসে নেই, ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারা বিশ্বের সাথে কিন্তু একটা বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছে। এখন আপনারা বলবেন যে মার্কেট সম্বন্ধে বলতে এসে এত কথা বলছেন কেন? না, তো আজকেও যদি আমরা এই জিনিসটা জানতে না পারি তাহলে কিন্তু আমাদের মার্কেট সম্বন্ধে কিন্তু আমাদের কিছুটা আমাদের থেকে যাবে। তার কারণ হচ্ছে আজকে আমাদের মার্কেটে যে ওঠাপড়াটা সে কিন্তু পুরোপুরি নির্ভর করছে কিন্তু আজকে জিওপলিটিক্সের উপরে। অর্থাৎ ইন্ডিয়ার গ্রোথ যেরকম হবে, ইন্ডিয়ার ইকোনমি যেরকম গ্রোথ করবে তার উপরে তো আমাদের মার্কেটটা নির্ভর করবে। সুতরাং ইন্ডিয়ার গ্রোথটার জন্য আজকে জিওপলিটিক্সটা কিন্তু অনেকটা দায়ী। এবার আমরা আসবো কিন্তু আজকের মার্কেটের ব্যাপারে, যে মার্কেটে আমাদের এর কী কী প্রভাব পড়বে এবং আগামী দিনে আমাদের মার্কেটটাকে হতে পারে, যেটা নিয়ে আমি জাস্ট থাম্বনেলটা করেছি যে আগামী দিনে ইন্ডিয়ার মার্কেটটা কেমন হতে পারে। আসুন আমরা সেটা একবার ঝালিয়ে নিই। এবার আমরা একটু মার্কেটের ব্যাপারে কথা বলার জন্য আসছি। ঠিক তার আগেই আমাকে এটা না বললেই নয়। এই যে আমাদের শুক্রবার দিন আমাদের যে
মার্কেটটা বন্ধ হলো। তারপরে সেদিনই আমাদের কী হয়েছিল না, বিকেলের দিকে অর্থাৎ 4টের পরে আমাদের জিডিপি গ্রোথ রেটটা কিন্তু বেরিয়েছে। এবং জিডিপি গ্রোথ আপনারা শুনলে আপনারা হয়তো নিশ্চয়ই কেউ শুনেছেন, যারা শোনেননি তাদের জন্য বলছি 7.8% জিডিপির গ্রোথ, যেটা আমাদের ইকোনমিক্সটা আমাদের কেউ ভাবতেও পারেনি। অর্থাৎ আমাদের অ্যাবাভ দ্য এক্সপেকটেশান আমাদের কিন্তু জিডিপি গ্রোথ হয়েছে। হঠাৎ আমেরিকার জিডিপি গ্রোথ হচ্ছে মাত্র 3%। আর এইবারে দেখুন আমাদের যে আমেরিকা বলেছিল আমাদেরকে ডেড ইকোনমি, আর যে ডেড ইকোনমি দেখিয়ে দিল যে ইন্ডিয়ার জিডিপির গ্রোথ কোথায়, 7.8% ইন্ডিয়ার জিডিপির গ্রোথ হয়েছে। এবং এই যে গ্রোথটা হয়েছে এটা কিন্তু আগামী দিনে আমাদের মার্কেটের জন্য কিন্তু প্রচণ্ড সাহায্য করবে, এবং আগামী দিনে আমাদের মার্কেট ওঠার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। ভিডিওতে এগুলোর আগে একটা কথা আপনি বলিনি যে এখন ইউটিউব কিন্তু খুবই কঠোর এবং খুব কঠিন আইন নিয়ে আসছে, এবং যে আইনের জন্য আমরা এতদিন যে পার্টিকুলার কোনো শেয়ার নিয়ে বা পার্টিকুলার কোনো মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা কিন্তু এখন করা যাবে না এই আইনে। কারণ অলরেডি কিন্তু ইউটিউব কিন্তু আমাকে একটা ওয়ার্নিংও দিয়েছে, এবং সেই জন্য আমি সেই ধরনের ভিডিও কিন্তু করতে পারবো না। শুধু আমাকে নয়, ইউটিউবে সমস্ত যারা ইউটিউবার আছেন, বিশেষ করে শেয়ার মার্কেটে ভিডিও করেন, প্রত্যেককেই দিয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন যে আজকাল কিন্তু আর ইউটিউবে কিন্তু পার্টিকুলার কোনো শেয়ার বা কোনো পার্টিকুলার কোনো মিউচুয়াল ফান্ডে কিন্তু আলোচনা করা যাচ্ছে না। সেই জন্য আপনারা আমাকে এই ধরনের অনুরোধ করবেন না। আমি মাঝে মাঝেই আসবো, ভিডিও করব, মার্কেটে পজিশন নিয়ে আমি চার্ট দেখাবো, আমি বিভিন্ন রকম যেরকম করছিলাম সেরকম দেখাবো। আর আপনারা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন। এবং লাইক পেলে হয় কি না আমার চ্যানেলে কিছুটা ঊর্ধ্বগতি হয়, আর আমরা মোটিভেটেড হই। আর আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে করবেন, আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেবো। আর এর আগে আমি কিন্তু আমার একটা ভিডিওতে বেশ কিছুদিন আগে বলে দিয়েছিলাম যে মার্কেট যখন কোনো একটা বুলরান থেকে যখন মার্কেট বিয়ার ফেজে আসে, তো অর্থাৎ মার্কেট করে কি একটা বুলরানে যায়, তারপর আবার একটা বিয়ার ফেজে কিছুদিন চলে, আবার সেখান থেকে আবার নতুন বুলরান শুরু করে, এবং করে আগের যে হাই আছে সেই হাইটাকে ভেঙে চলে যায়। এবং আমি এপ্রিল মাসে একটা ভিডিও করেছিলাম যে নিফটি কিন্তু 30,000 অবধি নিফটি যেতে পারে। আমি এখনও বলছি নিফটি কিন্তু 30,000 অবধি যাবে। কিন্তু কী হয়েছে না, একটা যখন মার্কেট প্রথম প্রচণ্ড বুলরান থেকে যখন বিয়ার ফেজে আসে, এবং বিয়ার ফেজ থেকে যখন আবার বুলরান শুরু করবে, তার এর মাঝে কী হয় না, মার্কেটে প্রথমে যখন বুলরান থেকে বিয়ার ফেজে আসে প্রথমে একটা প্রাইস কারেকশন হয়, আমি বলেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে আগে যখন মার্কেট পড়ছিল, মার্কেট অল্প 50, 60 কি 100 পয়েন্ট পড়তে না পড়তে দেখছিলাম যে 5%, 6%, 8%, এমনকি 10-12% করে কিন্তু একটা শেয়ারের দাম পড়ে গেছে। আর এখন মার্কেট কী করছে, মার্কেট টাইম কাটাচ্ছে, অর্থাৎ এটাকে বলে টাইম কারেকশান। এই টাইম কারেকশান মোটামুটি 5 মাস, 6 মাস, 7 মাস চলতে পারে। তবে আমার মনে হয় না যে আগামী 4-5 মাস, 6 মাস এটা মার্কেটটা চলবে। আমার যেটা মনে হয় যে আগামী 3 মাস কি 4 মাসের মধ্যে আমাদের বাজার কিন্তু আবার বুলরান শুরু করবে, এবং জাস্ট আমাদের একটা কি দুটো কোয়ার্টারের রেজাল্ট আমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা জুন কোয়ার্টার দেখেছি, এরপর আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কোয়ার্টার দেখবো, আর ডিসেম্বরের কোয়ার্টার দেখবো। অর্থাৎ সেপ্টেম্বর এবং ডিসেম্বরের কোয়ার্টার আশা করা যাচ্ছে রেজাল্ট ভালো হবে, এবং যদি আমাদের কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হয় তো অবশ্যই কিন্তু আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে আবার নতুন বুল রান দেবে, এবং আমরা খুব শিগগিরই আমরা নতুন হাই কিন্তু আমরা টাচ করব। এবার দেখুন মার্কেট কী কারণে বাড়ে। মার্কেট প্রথম কথা মার্কেট বাড়ে, মার্কেটে কি না যখন ইনভেস্টমেন্ট আসে। আজকে এফআইআর মার্কেটে সেল করে চলে যাচ্ছে, আপনারা কি ভাবছেন এফআইআর আসবে না? এফআইআর ঠিক আসবে। এফআইআর সেল করে চলে যাচ্ছে কেন? মার্কেটটা পড়বে, তারা নিচে গিয়ে ধরবে। অর্থাৎ যত নিচে গিয়ে ধরবে, যত ওপরে যাবে, তাদের লাভটা তত বেশি হবে। অর্থাৎ এফআইআইরা এবং ডিআইআইরা এবং এইচএনআইরা যখন বেশি করে যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, তো অবশ্যই কিন্তু আমাদের মার্কেট বাড়বে। আর মার্কেট কেন বাড়ে? আর মার্কেট বাড়ে কোম্পানি আর্নিংসের জন্য। অর্থাৎ কোম্পানি আর্নিংস যখন বেশি হবে, অর্থাৎ যখন কোম্পানি প্রফিট ভালো করবে, আমি যেটা বললাম যে আগামী 2টো কোয়ার্টারে কোম্পানি ভালো প্রফিট করার সম্ভাবনা আছে, এবং যদি কোম্পানি ভালো প্রফিট করে অবশ্যই কিন্তু মার্কেট বাড়বে। তার প্রধান কী কারণ আছে? কারণগুলো আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। আমাদের জিডিপি রেট আমরা দেখতে পেলাম, আমাদের ইনফ্লেশন রেট আমাদের কমে গেছে, আর সবচেয়ে যে বড় কারণটা সেটা হচ্ছে আমাদের কিছু রিজার্ভ ব্যাংকের রেপো রেট কাট। অলরেডি আমাদের অনেকটা রেপো রেট কাট হয়ে গেছে, এবং আগামী দিনে আমাদের আরও 2-3টা রেপো রেট কাট হবে। রেপো রেট কাট হলে কী হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনার রেপো রেটটা কাট হচ্ছে, আমাদের যে লোনটা আমাদের ইজি হয়ে যাচ্ছে। লোনে আমাদের যে ইন্টারেস্ট অনেক কম দিতে হচ্ছে। আগে যে ইন্টারেস্টটা আপনাকে দিতে হতো তার থেকে কম ইন্টারেস্ট দিতে হচ্ছে। পুরো মানুষের হাতে কী হবে, পয়সাটা এক্সট্রা থাকবে। এক্সট্রা থাকার জন্য মার্কেটে কী হবে, কনজামশন হবে। কনজামশন হলে কী হবে, কোম্পানিগুলো সেল বাড়বে। কোম্পানির সেল বাড়লে কী হবে, কোম্পানির প্রফিট বাড়বে। কোম্পানির প্রফিট বাড়লে কী হবে, সেই কোম্পানির
শেয়ারের দাম বাড়বে, অর্থাৎ মার্কেট এখান থেকে আস্তে আস্তে ঊর্ধ্বগতিতে যাবে। প্রত্যেকটা আপনার কী হচ্ছে না রিলেটেড। আরও একটা কারণ আছে যে কারণটা যেটা আমার বলা হয়নি, সেটা হলো জিএসটি কাট। আমরা জানি যে কিছুদিন আগেই আমাদের ডিক্লেয়ার করেছেন আমাদের অর্থমন্ত্রী যে আমাদের যেগুলো 28% যেগুলো জিএসটি ছিল, তার মধ্যে শতকরা 80% প্রোডাক্টের উপরে জিএসটি কমিয়ে 18% নিয়ে আসবে। অর্থাৎ 10% যে হিউজ অ্যামাউন্ট, এই যে হিউজ অ্যামাউন্ট জিএসটিটা কমে গেল, অর্থাৎ 10% টাকা কিন্তু বেঁচে গেল। এই 10% টাকা কিন্তু আমাদের কনজামশানে আসবে। যখন এই কনজামশানে আসবে অটোমেটিক্যালি কিন্তু আমাদের যেটা বললাম, আমি একটু আগে বলছিলাম যে কনজামশান এলেই কোম্পানিগুলোর আর্নিং বাড়বে, এবং কোম্পানি আর্নিং বাড়লে শেয়ারের দাম বাড়বে, এবং শেয়ারের দাম বাড়লে নিফটি বাড়বে, নিফটি বাড়লে আমাদের প্রত্যেকের প্রফিট হবে। আরেকটা কী হচ্ছে না, আমরা জানি যে ইনকাম ট্যাক্স। দেখুন আজকে 12 লাখ টাকা পর্যন্ত যে ইনকাম ট্যাক্স ছাড় দিয়েছে, ফলে যারা আগে ট্যাক্স দিত তাদের যে ট্যাক্সটা দিতে হবে না। ফলে ট্যাক্স দিতে না হলে তার টাকাটা বেঁচে যাচ্ছে, সেই টাকাটা সে কী করবে, সে নিশ্চয়ই ইনভেস্ট করবে, এবং ইনভেস্টমেন্ট করবে, আর কিছুটা করবে কি সে কনজামশান করবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট করলেও মার্কেটে সে টাকাটা আসছে, আর কনজামশান করলেও আর এই কোম্পানিগুলো সেই টাকাটা পাচ্ছে। অর্থাৎ আমাদের মানি কী হয়, মার্কেটে কিন্তু সবসময় আমাদের ঘোরে। সুতরাং এই যে টাকাগুলো আজ আসছে জিএসটি কমানোর জন্য, আইটি ইনকাম ট্যাক্স কমানোর জন্য, এবং রেপো রেট কাটের জন্য, প্রত্যেকটা কারণ কিন্তু আজকে পজিটিভ। তাহলে মার্কেটটা এখন হাই হচ্ছে না কেন? এই কারণগুলো কিন্তু সবই ঘটেছে। তখন একটা কারণ যখন ঘটে, তার রেজাল্টটা পেতে কিন্তু আরও 4 মাস 5 মাস 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। আমাদের আরও 4 to 6 মান্থ আমরা ওয়েট করলে আমরা কিন্তু এর এফেক্টগুলো আমরা পাবো। এবং আমার মনে হয় আগামী 1.5 থেকে 2 বছর আমাদের কিন্তু এই একটা বুল ফেজ চলতে পারে, যদি না কিনা কোনো খারাপ খবর এর মধ্যে না আসে। আর আমাদের বুল ফেজটা কীভাবে চলবে, আগের বারে কী হয়েছিল সেগুলো আমি সমস্ত আপনাদেরকে নিফটি চার্ট নিয়ে দেখিয়েছি। আপনারা নিফটি চার্টটা দেখুন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা বুঝতে যদি না পারেন সেটাও আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আরও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মার্কেট যখন যেরকম যে পরিস্থিতি হয় আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের যা যা জানতে ইচ্ছে করে আমাকে প্লিজ আপনারা কমেন্ট করবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে এসে আপনাদের কাছে হাজির হব। আরও একটা ছোট্ট কারণ আছে যার জন্য মার্কেটের পক্ষে খুব শুভ, সেটা হচ্ছে দেখুন আজকের আমেরিকাতে কিন্তু যে পাওয়েল সাহেব আছেন ফেড চেয়ারম্যান, উনি কিন্তু এখন রাজি হয়েছেন যে একটা রেপো রেট, ওদের একটা যে ফেড রেট কাট করার জন্য। এবং ফেড রেট কাট করার কথা আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে গত 3-4 দিনে আমার ডাউ জোন্স কিন্তু, অর্থাৎ আমেরিকান মার্কেট কিন্তু অনেকটা উঠে গেছে। শুধু উঠেই যায়নি, আমেরিকান মার্কেট কিন্তু আগের হাই ভেঙে একটা নতুন হাই কিন্তু তারা তৈরি করেছে। এবং আজকে যদি কোনো রেপো রেট, যদি ফেড রেট কাট হয়, তাহলে দেখবেন তার এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট এসে পড়বে। কারণ আমেরিকান মার্কেট যে ধরনের কাজ করে, শুধু ইন্ডিয়া নয়, সারা বিশ্বের মার্কেটে তাকে একটা প্রভাব পড়ে। অর্থাৎ এটাও কিন্তু একটা খুব বড় পজিটিভ কারণ। তাহলে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা পজিটিভ আমাদের কারণ, যা যা মার্কেট ওঠার জন্য দরকার, ইনফ্লেশন, জিডিপি রেট, জিডিপি গ্রোথ, ইনকাম ট্যাক্স কাট, রেপো রেট কাট, সমস্ত কিন্তু আমাদের আস্তে আস্তে ঘটতে চলেছে। এবং এই যে আমাদের তারিফের ব্যাপারটা আছে, এটাও দেখবেন মিটে যাবে। ইন্ডিয়া যে প্রোডাক্টগুলি যারা, অর্থাৎ যেগুলো বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু আমেরিকা কিন্তু করেছে কি, তারা কিন্তু তারিফ কিন্তু বসায়নি। যে কয়েকটা প্রোডাক্টের উপরে তারিফ বসিয়েছে, তাই সেগুলোকে নিয়েও কিন্তু আমাদের দেশ খুব চিন্তা করছে। যেমন ধরুন আমাদের টেক্সটাইল আছে, তারপরে আমাদের কিছু জুয়েলারি আছে, এগুলোর উপরে কী হয়েছে না, আমাদের প্রচুর আমাদের লেবার আমাদের মানে ইনভলভ। অর্থাৎ এই যে জুয়েলারিতে আমরা জানি যে মহারাষ্ট্র এবং গুজরাটে সারা দেশ থেকে কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক শুনছি, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু হচ্ছে আমাদের ওই স্বর্ণশিল্পী, এবং তারা হচ্ছে কি এবং তারা কিন্তু ওই যারা বস্ত্রশিল্পী আছে সেখানে তারা ইনভলভ। এবং এখানে খুব ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, এবং তাদের ছোটো ছোটো তাদের যে এতে কী হচ্ছে না, আমাদের দেশে একটা বিকাশ সমস্যা হতে পারে, এবং সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের দেশ খুব চেষ্টা করছে। যে আমাদের অর্থমন্ত্রী অলরেডি জিএসটি কমিয়ে দিয়েছে, এবং হয়তো দেখা যাবে যে কয়েকটা প্রোডাক্ট উপরে জিএসটিতে উঠিয়েই দেবে, এবং তাদের সে সমস্ত ইন্ডাস্ট্রিকে করবে কি না, ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ করবে, অর্থাৎ তাদেরকে লোন দেবে, বা হয়তো ইন্টারেস্ট ফ্রি লোনও দিতে পারে, অর্থাৎ সেসব ইন্ডাস্ট্রিকে তোলার জন্য। সুতরাং আগামী দিনে আমরা দেখব যে আমাদের গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিগুলো তোলার জন্য সব রকম চেষ্টা করবে। সুতরাং আমি তো খুবই পজিটিভ মার্কেট সম্বন্ধে, এবং আমি মার্কেটে যথেষ্ট ইনভেস্ট করেছি, এবং যখনই মার্কেট প্রত্যেকটা ফলে আমি ইনভেস্ট করছি, আমি বলবো যে এখন যে মার্কেট ফল করছে, এই যে কয়েকটা শেয়ারের দাম পড়ে যাচ্ছে, প্রত্যেকটা ফল কিন্তু আপনাদের মনে রাখবেন বাইং অপরচুনিটি। এই বাইং অপরচুনিটি কিন্তু আপনি আগামী 4 মাস বা 6 মাস পরে কিন্তু পাবেন না। আমরা মার্কেটে ইনভেস্ট করলে আমরা রেজাল্ট আমরা নিশ্চয়ই পাবো। আচ্ছা, আমরা যদি একটু চার্টটায় আসি,
চারটায় আমরা দেখবো যে মার্কেট কিন্তু দীর্ঘদিন এক জায়গায় ঘোরাফেরা করছে, এবং মার্কেট কিন্তু এই লেভেল থেকে দেখুন, আমি আপনার জন্য টেনে রেখেছি, এই লেভেল থেকে মার্কেট কিন্তু মোটামুটি দেখুন এই জায়গাটা কিন্তু মার্কেট সবসময় ঘোরাফেরা করছে, অর্থাৎ এখান থেকে মার্কেটের কোনো নিস্তার নেই। এই যে এখান থেকে যাচ্ছে, এই আমাদের ধরুন মোটামুটি 25,628, এখান থেকে আবার এই লেভেলের মতো পড়ছে, এই 23,000 মতো লেভেলে পড়ছে, গিয়ে আবার এখানে গিয়ে আবার এইখানে আপনাদের 25,625 আবার এই লেভেল পর্যন্ত পড়ছে। আপাতত আমাদের গত শুক্রবার দিন আমাদের কী হয়েছে না, মার্কেট এই 24,432-426 পয়েন্টে মার্কেট পড়েছে এই জায়গাটায়। এবার মার্কেট আবার যদি মার্কেটকে পড়তে পারে না, হ্যাঁ মার্কেট যদি খারাপ খবর থাকে মার্কেট এই লেভেলও আসতে পারে, এই লেভেলটা আমরা দেখছি, এই লেভেল 23,901 এই লেভেল মার্কেট আসতে পারে। আর মার্কেট কিন্তু এই লেভেলটা আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে কবে থেকে না, এটা মোটামুটি ধরুন আমাদের দেখাচ্ছে যে অক্টোবর 24 থেকে আমাদের এই লেভেলটা কিন্তু মার্কেট আজকে ঘোরাফেরা করছে, প্রায় ধরুন 10 মাস 11 মাস হলে ঘোরাফেরা করছে। তা এরকমই একটা সিন কিন্তু আমরা ঠিকই আমরা দেখব যে আমরা অতীতে যদি আমরা একটা চার্ট দেখি, অতীতের চার্টে আমরা দেখবো এরকম মার্কেট কিন্তু আগে অনেকবার করেছে। আর আমরা আসুন আমরা একটু অতীতে চলে যাই, অতীতে গেলে আমি চলে যাবো আপনাদের 2015-16 সালে। সেই সময় আমরা দেখব যে সেম জিনিস করেছিল, এবং সেই সময় কারণগুলোও কিন্তু একই রকম ঘটেছিল। এই আমাদের জিডিপি গ্রোথ ছিল কম ছিল, এই আমাদের ইনফ্লেশন কম ছিল, এফআই সেল ছিল, হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের আন্তর্জাতিক খবর ছিল, যা যা কারণ এখানে ঘটেছে সেই সমস্ত সবই কারণ তখন ঘটেছিল, এবং সেই জন্য মার্কেটের কন্ডিশনটা কিন্তু একই রকম ছিল, এবং তার থেকে কিন্তু মার্কেট আবার বেরিয়ে গেছে, আবার উঠে গেছে। আসুন আমরা আপনাকে একটু দেখাচ্ছি জায়গাটা যে কীভাবে মার্কেটটা কাজ করেছিল। এক সেকেন্ড, আমরা এসে গেছি প্রায়। এই দেখুন, এই আমরা 2015 সালে যদি আমরা দেখি, আমরা দেখব সেম আমরা এখানটায় দেখতে পাচ্ছি। দেখুন এই মার্চের 2015 থেকে এই লেভেলটা গিয়ে মার্কেট করছে কি না, এতদিন ধরে দেখুন মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করছে, এই অর্থাৎ এই যে মার্চের 17 পর্যন্ত, মানে প্রায় 2 বছর মার্কেট দেখুন এই এক লেভেলে ঘোরাফেরা করছে। দেখুন আমরা যদি দেখতে পাই, এই এখানটায় যাচ্ছে, এখানে একটু পড়ছে, আবার উঠছে, আবার একটু পড়ছে, আবার উঠছে, আবার একটু পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার এখানটায় যাচ্ছে, দেখুন এই উঠছে পড়ছে, মার্কেট সবসময় এই দেখুন এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার উঠছে, আবার নামছে। মার্কেট কিন্তু সেই লেভেল দিয়ে কিন্তু মার্কেট যেতে পারছে না। কিন্তু এইখানে যদি ধরুন একটা মানুষ যদি মনে করতো যে আমি এখানে আমি মার্কেটে আমি ইনভেস্ট করলাম কেন, আমি তো থেকে ব্যাংকে বা পোস্ট অফিসে বা বিভিন্ন রকম সেভিংস স্কিমে টাকা রাখলে আমি তো ভালোই আমি পয়সা আয় করতে পারতাম, কিন্তু সেই কথাটা কি ঠিক? তো সেই কথা যে ঠিক নয়, এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ধরুন আপনি মার্কেট যখন আপনি কখন উঠবে কেউ বলতে পারে না। এখানে এই যে মার্কেট দীর্ঘদিন ধরে মার্কেট করছিল, মানুষ কিন্তু হতাশ হয়ে গেছিলো, ফেরা হয়ে গেছিলো যে মার্কেট বোধহয় আর উঠবে না, সবাই মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই কিন্তু দেখুন আজকে মার্কেট র্যালি দিল, এবং কোথায় র্যালি দিল আপনারা দেখুন, এইখানটা 2000 এই মার্চের 17 থেকে মোটামুটি এই এক জায়গা থেকে র্যালি দিতে আরম্ভ করলো। সে কোথায় কত পয়েন্ট ছিল? 8,931। এখান থেকে এই 8,931 এইখান থেকে র্যালি দিতে আরম্ভ করলো। মার্কেট কোথায় গেল দেখুন, মার্কেট কিন্তু আর কোনো জায়গায় দাঁড়ানোর সুযোগ দেয়নি, সোজা মার্কেট চলে গেল আপনার কোন লেভেলটায় না, আমরা যেখানটায় আসি দেখবো এই লেভেলটা মার্কেট চলে গেল, অর্থাৎ 12,407 মার্কেট চলে গেল। অর্থাৎ কত পার্সেন্ট দিয়েছে, আমি এখানে পার্সেন্টেজটা করে রেখেছিলাম, এক সেকেন্ড। এখানে দেখুন 37% ম্যানেজ দিয়েছে, 37.40% মার্কেট র্যালি দিয়েছে জাস্ট এই কদিনে। এটা হচ্ছে আপনার মার্চ 17 থেকে র্যালি দিয়েছে এখানটা, এক সেকেন্ড। অর্থাৎ মার্চ 17 থেকে মোটামুটি জানুয়ারি 20, অর্থাৎ 17, 18, 19 এই কটা বছর কিন্তু মার্কেট 35% র্যালি দিয়ে চলে গেছে। আর 35% যদি র্যালি দেয় মার্কেট, জেনে রাখবেন যে এক একটা শেয়ার কিন্তু প্রচুর বাড়ে। মার্কেট 35% বাড়া মানে একটা বিশাল ব্যাপার। 35% নিফটি বেড়েছে, আর তার সাথে শেয়ারের দাম কিন্তু এক একটা 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে গেছে। সুতরাং মার্কেট কিন্তু আমাদের যখন এরকম কিছু করবে, ভাববেন না যে মার্কেট আর উঠবে না। মার্কেটের গতিতে ঠিকই উঠবে। মার্কেটে ভালো খবর আসবে, মার্কেটে খারাপ খবর আসবে, আবার সে খারাপটা ভালো হবে, এইভাবেই মার্কেট চলে। সুতরাং আমাদের এই সময়টা আমরা একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে যখন মার্কেটে ইনভেস্ট করতে পারি, আমার মনে হয় আমরা আবার ফল পাবো। সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে আমি মার্কেটে ইনভেস্টার আছি, আমি মার্কেটে ইনভেস্টার থাকবো, এটুকু আমি আপনাদেরকে বলে দিলাম।
তাহলে আপনাদেরকে চার্টে দেখালাম, আশা করি আপনি চার্টটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট করবেন। আজকে বিশেষ ভিডিও বাড়াবো না। আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।